রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ 30 জুলাই। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 28 জুন। কয়েকটি কেন্দ্রে ব্যবহার হবে ইভিএম। সারা দেশে চলমান মাদক বিরোধী অভিযানে নিহতের সংখ্যা শতাধিক। গতরাতে 9 জেলায় গুলিতে নিহত 12। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে বন্দুকযুদ্ধ। ঈদে লঞ্চের কেবিনের আগাম টিকিট বিক্রি শুরু, বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। যাত্রী দুর্ভোগ কমাতে পাটুরিয়া দৌলতদিয়া রুটে যুক্ত হচ্ছে আরো 4টি ফেরি। এবং তীব্র গরমে অতিষ্ঠ সারা দেশের জনজীবন। আজ সর্বোচ্চ তাপমাত্রা সাতক্ষীরায় 36.2 ডিগ্রি সেলসিয়াস। তীব্রতা থাকতে পারে আরো 2-3 দিন। দেখছিলেন শিরোনাম। বাংলা সময়ের সঙ্গে আছি আমি শিরিন আক্তার এবং আমি জাফর সাদিক। বিআরবি কেবল, অন্যতম বিশ্বে বাংলাদেশের শীর্ষে। আগামী 30 জুলাই ভোট গ্রহণ হবে রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি কর্পোরেশনে। দুপুরে ইসি সচিবালয় কমিশন সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা নির্বাচনের এসব তারিখ ঘোষণা করেন। সিইসি জানান, 28 জুন প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল, 1 ও 2 জুলাই যাচাই বাছাই, 9 জুলাই প্রত্যাহার এবং 10 জুলাই প্রতীক বরাদ্দের দিন ধার্য করা হয়েছে। এদিকে সিটি নির্বাচনে সংসদ সদস্যদের প্রচারের সুযোগ রাখার সিদ্ধান্তে একজন ছাড়া বাকি 4 নির্বাচন কমিশনার একমত হয়েছেন বলেও জানান সিইসি। 2013 সালের 15 জুন একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল রাজশাহী, সিলেট, বরিশাল ও খুলনা সিটি কর্পোরেশনে। তার পরের মাসের প্রথম সপ্তাহে ছিল গাজীপুর সিটি নির্বাচন। পর্যায়ক্রমে এই 5 সিটির মেয়র এবং কাউন্সিলরদের মেয়াদ যখন শেষের দিকে, তখন এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে খুলনা সিটির নির্বাচন, তফসিলভুক্ত গাজীপুর সিটি কর্পোরেশনও। বাকি 3 সিটির নির্বাচন নিয়ে মঙ্গলবার বেলা 11টায় বৈঠকে বসে নির্বাচন কমিশন। প্রায় 2 ঘন্টার এই বৈঠক শেষে সাংবাদিকদের সামনে আসেন প্রধান নির্বাচন কমিশনার। রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি নির্বাচনের ভোট গ্রহণের জন্য 30 জুলাই ধার্য করা হয়েছে বলে ঘোষণা দেন তিনি। তবে তফসিলের কার্যক্রম শুরু হবে 13 জুন থেকে, আর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 28 জুন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 9 জুলাই 2018 এবং প্রতীক বরাদ্দ হবে 10 জুলাই 2018। ভোট গ্রহণ হবে 30 জুলাই 2018। সিটি নির্বাচনের প্রচারণায় সংসদ সদস্যদের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত একজন নির্বাচন কমিশনার বিরোধিতা করে নোট অফ ডিসেন্ট দিয়েছেন বলেও জানান সিইসি। সংসদ সদস্য তারা কোনো সরকারি সুবিধাভোগী অফিসে, তাদের কোনো দপ্তর নেই, সুতরাং তারা নির্বাচনে যে নেগেটিভ একটা প্রভাব ফেলবে সেরকম সুযোগ নেই। একজন নোট অফ ডিসেন্ট দিয়েছেন, তার সাথে আমরা বিরোধিতা করেছি। উনি বলেছেন এটা উচিত, আমরা বলেছি না উচিত না। নোট অফ ডিসেন্টের বিরুদ্ধে আছি আমরা। সিইসি জানান, প্রস্তাবিত আচরণ বিধিমালা অনুযায়ী তফসিলভুক্ত সিটি কর্পোরেশন এলাকার স্থানীয় এমপি নয়, বরং অন্য যে কোনো এলাকা থেকে এসে প্রচারণায় অংশ নিতে পারবেন সংসদ সদস্যরা। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। মাদক বিরোধী অভিযানে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আজও গুলিতে 12 জন নিহত হয়েছে। এদের মধ্যে 4 জন মাদক ব্যবসায়ী 2 গ্রুপের গোলাগুলিতে নিহত হয়। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, বাকিরা মারা গেছে বন্দুকযুদ্ধে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে। এ নিয়ে চলমান মাদক বিরোধী অভিযানে নিহতের সংখ্যা 100 ছাড়িয়েছে। ব্যুরোর রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। পুলিশ জানায়, সোমবার মধ্যরাতে রাজধানীর দক্ষিণখান থানায় আশিয়ান সিটি মাঠ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। এতে পুলিশের 2 সদস্য আহত হন। পুলিশও পাল্টা গুলি ছুড়লে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী খোকো সুমন নামে একজন নিহত হন। মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শেহালা এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে গুলিবিদ্ধ অবস্থায় মোকাদ্দেস ও টাইটান আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সোমবার রাতে কুমিল্লার মুরাদনগরে গুঞ্জর বেড়িবাঁধে পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় বাতেন ও লিটন নামের 2 জনের লাশ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খালাজোড়া এলাকায় মাদক ব্যবসায়ী দুপক্ষের গোলাগুলি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে জনি মিয়া নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।
এছাড়া সাতক্ষীরা ও যশোরে দুপক্ষের গোলাগুলিতে একজন এবং ময়মনসিংহ ও ঠাকুরগাঁওয়ে গুলিতে আরও 2 জন নিহত হয়। পুলিশের দাবি নিহতরা সবাই তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। রওজে জাবিদা ঐশী, সময় সংবাদ। চুয়াডাঙ্গায় এক মাদক ব্যবসায়ীকে পালিয়ে যেতে সহায়তা ও অর্থ নেওয়ার অভিযোগে দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ক্লোজ করা হয়েছে। গত রাতে তাকে দামুড়হুদা থানা থেকে পুলিশ লাইনে নেওয়া হয়। পুলিশ সুপার জানান, অভিযানে নামার গোপন তথ্য অভিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন এক মাদক ব্যবসায়ীকে জানান। একই সাথে অর্থের বিনিময়ে পালিয়ে যেতেও সহায়তা করেন তিনি। এ ঘটনা জানার পরই গত রাতে তাকে ক্লোজ করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলামকে প্রধান করে 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী 7 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কোনো হয়তো তার অনৈতিক কোনো মনোভাব পূরণের মাধ্যমে অথবা যে কোনো ওয়েতেই হোক তাকে তথ্য প্রদানের মাধ্যমে এলাকা ছেড়ে যেতে বাধ্য করে। এই বিষয়টি আমাদের মাদক বিরোধী যে অভিযান পরিচালিত হচ্ছে সেটাকে দারুণভাবে ব্যাহত করেছে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে আমরা তাকে পুলিশ লাইনে ক্লোজ করেছি। 3 সদস্যের একটা কমিটি করে দেওয়া হয়েছে। তার তথ্যের ভিত্তিতেই পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বাংলার সময় আরও থাকছে। ঈদে বাড়ি ফেরার ভোগান্তি রোধে কারখানাগুলোতে অঞ্চল ভিত্তিক ছুটি দেওয়ার সিদ্ধান্ত। 14 জুনের মধ্যে পোশাক শ্রমিকের বেতন বোনাস পরিশোধের নির্দেশ শ্রম প্রতিমন্ত্রীর। কয়েকদিন ধরে বৃষ্টি না হওয়ার পাশাপাশি ভ্যাপসা গরমে ব্যাহত হচ্ছে সাতক্ষীরা, খুলনা, যশোর ও বাগেরহাট সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনজীবন। দুপুরে সাতক্ষীরায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 36.2 ডিগ্রি সেলসিয়াস। গ্রীষ্মের শেষ ভাগে এসে প্রচন্ড তাপদাহের কবলে পড়েছে খুলনা অঞ্চল। গরমে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, আর সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী মানুষেরা। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকেই। প্রচন্ড গরম, কোনো বৃষ্টি নাই, একটু যদি বৃষ্টিপাত হতো তাহলে হয়তো ঠান্ডাটা পড়তো। গরমে সব দিক দিয়ে সমস্যা হচ্ছে, যেমন দোকানদারি করতে পারতেছি না, এক বাসায় গেলে শান্তিতে থাকতে পারতেছি না। ঈদের মৌসুমে এখন কেনাকাটা করার জন্য আসতেছে, তাদেরও কষ্ট হচ্ছে। গরমের তাপমাত্রা এসে আমরা কষ্ট করে গাড়ি চালাতে পারছি না রোদের তাপে। গত এক সপ্তাহে সাতক্ষীরায় কোনো বৃষ্টিপাত না হওয়ায় প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। মঙ্গলবার দুপুরে এ জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 36.2 ডিগ্রি সেলসিয়াস। গরমে থাকা যাচ্ছে না, আমি এই কাজ কাম করতে যাই, আমার খুব শরীর খুব ক্লান্ত। বেচা কিনা নেই, রোদ্দুর তাপ খুব, কাস্টমার এসেছে না, তার মধ্যে আমাদের খুব লোকসান হচ্ছে। রোদ আর ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন ঝিনাইদহবাসী। গত 3 দিন ধরে রোদের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা, সেই সাথে বাড়ছে বাতাসের আর্দ্রতাও। প্রচন্ড গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। গরম খুব পড়তেছে, নদীর মধ্যে ঘোরা যাচ্ছে না। 3 দিনে একভাবে বাড়ছে, কোনো রোদ থামাথামি নেই, এক ঢালা রোদ, গরম, প্রচুর গরম। এই রোদের ভিতরে আসলে হাঁটা চলাফেরাও খুব কষ্টকর হয়ে যাচ্ছে, তো ছায় একটু বাতাসে দাঁড়ায় আছে। এছাড়া বাগেরহাট, মোংলা ও চুয়াডাঙ্গায় গরমে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। এদিকে গরমের তীব্রতা আরও 2-3 দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকালে সময় সংবাদকে এ তথ্য জানান আবহাওয়াবিদ বজলুর রশিদ। পুরা মাসে ছিল তাপমাত্রা কম, হঠাৎ করে আপনার অনেকটা ড্রাই হয়ে গেছে, এই জন্য আর বাতাসে অনেক জলীয়বাষ্প আছে, এই জন্য মানুষের ভিতরে অস্বস্তি বোধটা বেড়ে গেছে। সমুদ্রের গতকালই একটা লঘুচাপ তৈরি হয়েছিল, সেটা আজকে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে আছে। তারপর গ্র্যাজুয়ালি হয়তো আগামী 3-4 দিন পরে বিশেষ করে দেশের সেন্ট্রাল পর্যন্ত অনেক জায়গায় বৃষ্টি হবে, সেক্ষেত্রে তাপমাত্রা গ্র্যাজুয়ালি কমতে শুরু করবে। আগামী 14 জুনের মধ্যে সব পোশাক কারখানা শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস পরিশোধের নির্দেশ দিয়েছে সরকার। সেই সাথে ঈদে বাড়ি ফেরার ভোগান্তি রোধে শিল্প কারখানাগুলোতে শ্রমিকদের অঞ্চল ভিত্তিক ছুটি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। কিন্তু ছুটিটা কিন্তু একটু হচ্ছে রেশনিং, মানে ছুটিটা কারো হচ্ছে 11 তারিখে, কারো হচ্ছে 12 তারিখে, আবার কারো 14 তারিখে। এই জন্য আমরা কোনো বাট একটা জিনিস আমরা ফিক্স করছি, যে এলাকায় ছুটিটা যখন দিবে তার আগে এটা পোস্ট করতে হবে। যেমন সে আসল এলাকায় যদি ছুটি দেয় 12 তারিখে, তাকে 12 তারিখ আগে কিন্তু ইয়েটা দিতে হবে। বা আজকে নারায়ণগঞ্জের নরসিংদী কোনো এলাকায় যদি 10 তারিখে ছুটি দেয়, 10 তারিখের মধ্যে তাকে ইয়ে দিতে হবে। কাজে এটা ফিক্স করা, একদিনে সব এলাকা না,
অঞ্চল ভিত্তিক যে এলাকায় যখন ছুটি দিবে তখন তার আগেই এটা পরিশোধ করতে হবে। এবং এটা এই বিটিএমএ, বিজিএমসি, বিকেএমএ তারা আমাদেরকে কনফার্ম করছেন তারা এটা ব্যবস্থা করবেন। বরিশালে শুরু হয়েছে ঈদে ঘরমুখ যাত্রীদের লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি। সকাল থেকেই নগরীর সদর রোডে কীর্তনখোলা লঞ্চের কাউন্টার থেকে কেবিনের টিকিট বিক্রি শুরু হয়। তবে অন্যান্য লঞ্চের টিকিট বিক্রি আর কিছুদিন পর থেকে শুরু হবে। প্রথম দিন হওয়ায় ভিড় কিছুটা কম ছিল। কোনো ধরনের ঝামেলা ছাড়াই কাঙ্ক্ষিত টিকিট পেয়ে খুশি যাত্রীরা। তবে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। সিঙ্গেল ক্যাবিনের নিয়মিত ভাড়া 1000 টাকা হলেও এখন নেওয়া হচ্ছে 1200 টাকা, আর ডাবল ক্যাবিনের টিকিট 2000 টাকার পরিবর্তে বিক্রি হচ্ছে 1300 টাকায়। টিকিট পাইয়া আমি খুব সন্তুষ্ট হয়েছি। ঈদের আনন্দ আত্মীয় স্বজনের ভাগাভাগি করতে পারবো। ঈদের টিকিটটা খুব সহজেই পেয়ে গেছে এখান থেকে আসে, আর অন্যান্য তুলনা থেকে টিকিটটা একটু বেশি। সচরাচর যে ভাড়া নেয় তার চেয়ে এখন 500 টাকা বেশি তারা নিয়েছে। ঈদের চাপ বেশি, যাত্রীর চাপ বেশি থাকে। লঞ্চ ঢাকা থেকে বরিশাল আসে, যেতে হয় খালি চলে যেতে হয়, কস্টিং বেশি থাকে, যার জন্য সরকারি ভাড়াই নেওয়া হচ্ছে এখন। ঈদে ঘরমুখ যাত্রী ও যানবাহন পারাপারে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে রয়েছে ফেরি ও লঞ্চ সংকট। যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে আরও 4টি ফেরি সংযুক্ত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি। এদিকে ঘাটে চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া আদায় সহ যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা ও পুলিশ প্রশাসন। মানিকগঞ্জ প্রতিনিধি ইউসুফ আলীর পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট, প্রতিদিন এই নৌরুট দিয়ে পারাপার হয় হাজার হাজার মানুষ ও যানবাহন। তবে ফেরি সংকটের কারণে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় যাত্রী ও পরিবহন শ্রমিকদের। আর ঈদে ঘরমুখ মানুষদের এই অপেক্ষার প্রহর গুনতে হয় দ্বিগুণ। তবে এবার যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন রাখতে প্রস্তুত ঘাট কর্তৃপক্ষ। পাশাপাশি আরও 4টি ফেরি সংযুক্ত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি। বিগত কয়েক বছর যাবতই আমাদের পাটুরিয়া দৌলতদিয়া রুটে যে 25 টাকা ভাড়া, সেটা 25 টাকাই ভাড়া নেওয়া হচ্ছে। এবারও আমরা 25 টাকাই ভাড়া নেওয়ার জন্য তাদেরকে নির্দেশ প্রদান করব এবং ঈদ উপলক্ষে কোনো বাড়তি ভাড়া আদায় করা হবে না। মোট 19 থেকে 20টি ফেরি বহরে যোগ হলে ঈদে ঘরমুখী মানুষকে ভালোভাবে পারাপার করতে সক্ষম হব। ঘাটে চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া আদায় সহ যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। আর ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অজ্ঞান পার্টি, মলম পার্টি এদের দ্বারা কোনো হয়রানির শিকার না হয়, আক্রান্ত না হয়, সেই জন্য আমাদের ডিবি পুলিশ পাশাপাশি থানা পুলিশ অ্যাক্টিভ থাকবে। এবছরও কন্ট্রোল রুম খোলা হবে এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এর পাশাপাশি তারা এর সাথে সংশ্লিষ্ট পরিবহন চালক, মালিক এদেরকে সচেতন করার জন্য প্রয়োজনীয় ব্যানার, লিফলেট ইত্যাদি এখানে প্রচারের ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ছোট বড় 16টি ফেরি ও 21টি লঞ্চ চলাচল করছে। সময় সংবাদ, মানিকগঞ্জ। বাংলার সময় আরও থাকছে। বুড়িগঙ্গা দখলমুক্ত করতে নারায়ণগঞ্জের পাগলায় বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযান। গুড়িয়ে দেওয়া হয়েছে শতাধিক অবৈধ স্থাপনা। কলেরা স্যালাইনে জীবাণু থাকার কারণেই সোমবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডায়রিয়া রোগীরা অসুস্থ হয়ে পড়েন বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন খায়রুল আলম। দুপুরে সময় সংবাদকে একথা জানিয়ে তিনি বলেন, গতকাল সকালে ডায়রিয়া রোগীদের শরীরে স্যালাইন দিলে তারা আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। মূলত স্যালাইনে পাইরোজেন নামক জীবাণু থাকার কারণে রোগীদের খিঁচুনি সহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়। পরে সমস্যা বাড়তে থাকলে স্যালাইন বন্ধ করে দেওয়া হয়। তবে গতকাল অসুস্থ হওয়া 13 রোগীর অবস্থা উন্নতি হয়েছে বলেও জানান তিনি। এটা সাধারণত একটা পাইরোজেনিক রিয়াকশন। অনেক স্যালাইনে যদি পাইরোজেন ফ্রি থাকার কথা, কোনো কোনো স্যালাইনে যদি সেই পাইরোজেন থাকে, সাধারণত এই রিয়াকশনটা হয়। এটা মারাত্মক কোনো রিয়াকশন নয়, এগুলো অহরহ এরকম হচ্ছে। স্যালাইনটাকে ওমিট করে এবং পাশাপাশি কর্সন বা অ্যান্টিহিস্টামিন ইনজেকশন দেওয়ার পর সেই অ্যাকশন নষ্ট হয়ে যায় এবং রোগীর কোনো ক্ষতি হয় না। ফেনী, যশোর সহ দেশের বিভিন্ন স্থানে আলাদা সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 15 জন। পুলিশ জানায়, দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর সিলোনিয়া এলাকায় জ্বালানি গ্যাসবাহী ট্যাঙ্কার একটি পিকআপকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলে পিকআপের চালক ও হেলপার সহ 3 জনের মৃত্যু হয়। এর পরপরই নিয়ন্ত্রণ হারানো পিকআপটি পাশের একটি লেগুনায় ধাক্কা দিলে লেগুনারও 9 যাত্রী আহত হন। তাদেরকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে যশোরের শার্শায় দ্রুতগামী বাসের ধাক্কায় নসিমনে থাকা 2 আম ব্যবসায়ী নিহত হন। এছাড়া গোপালগঞ্জ নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় মারা যান আরও 2 জন। রাঙামাটিতে 3 ইউপিডিএফ কর্মী হত্যার ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এদিকে নিহতদের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। দুপুরে খাগড়াছড়ি সদর হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে তাদের মরদেহ নেওয়া হয় রাঙামাটির সাজেকে। পরিবারের কাছে হস্তান্তরের পর 3 জনের অন্ত্যেষ্টিক্রিয়া হবে বলে জানা গেছে। সোমবার ভোর রাতে সাজেকের করল্লাতলি এলাকায় দুর্গম পাহাড়ি এলাকা থেকে 3 জনের লাশ উদ্ধার করে পুলিশ। তাদের নিজেদের কর্মী বলে দাবি করে ইউপিডিএফ। এই ঘটনায় এখনও কোনো মামলা দায়ের করা হয়নি। ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত স্বামী। সদর উপজেলায় ভোররাতে এ ঘটনা ঘটে। স্বজনরা জানায়, সম্প্রতি সহিলপুর এলাকায় একটি সমিতি থেকে 1,40,000 টাকা ঋণ নেন জ্যোৎস্না বেগম। অধিক লাভের জন্য পুরো টাকাই বোনের স্বামী মালিককে দেওয়ার জন্য জ্যোৎস্নাকে চাপ দিয়ে আসছিল স্বামী সাত্তার মিয়া। কিন্তু রাজি না হয় জ্যোৎস্নার উপর নির্যাতন শুরু করে শ্বশুরবাড়ির লোকজন। স্বজনদের অভিযোগ, ভোরে স্বামী স্ত্রীর মধ্যে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে জ্যোৎস্নাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় সাত্তার মিয়া। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জামাইয়ে কইছে যে তুমি 1,40,000 টাকা আমার দেও, যে না আমি যে মায়া বিয়া দিছি দেনা বেনা আছে, আমি দেনা দিমু। তারা গড়তলা থেকে আমার মার হত্যা করছে, আমার মার হত্যা করছে, 4-5 জন মিলে আমার মার হত্যা করছে। টাকা যদি নেওয়া যেত তাহলে কোনো দুঃখ আসছিল না, আমার বোন যদি বাচ্চা থাকতো। মেয়েটার যে স্বামী এবং তার যে ভগ্নিপতির স্বামী, ওরা দুজনে বাবা ব্যবসা করে, বাবা খায় এবং দুর্নীতি তারা আছে। আমরা বিষয়টা দেখতেছি, খতিয়ে দেখতেছি এবং যারা এটার সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার জন্য চেষ্টা আছে। সদরঘাট থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা পর্যন্ত বুড়িগঙ্গা নদীর প্রায় 7 কিলোমিটার এলাকায় নদী দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ। সকালের পাগলার বাজারঘাট এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে গিয়ে দেখা যায় বুড়িগঙ্গার উত্তর পারে নদীর জায়গা দখল করে শত শত অস্থায়ী জেটি নির্মাণ করে জাহাজ থেকে মালামাল খালাস করা হচ্ছে। এছাড়া বিআইডব্লিউটিএ এর করা পরিবেশ বান্ধব ওয়াকওয়ে দখল করে নির্মিত হয়েছে অগণিত স্থাপনা। পরে বিআইডব্লিউটিএ বুলডোজার দিয়ে এক এক করে শ্যামপুর, পাগলা ও মুন্সিখোলার অস্থায়ী ও স্থায়ী জেটি সহ প্রায় শতাধিক স্থাপনা উচ্ছেদ করে। বিআইডব্লিউটিএ জানায়, নদী ভরাট করে স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে নদীর জমি ভরাট করে ব্যবহার করে আসছিল। এ সময় অবৈধ জমিতে রাখা বেশ কিছু মালামাল জব্দ করে তা তাৎক্ষণিকভাবে নিলামে বিক্রি করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বুড়িগঙ্গা ও শীতলক্ষা দখলমুক্ত করতে আরও 3 দিন অভিযান অব্যাহত থাকবে। বুড়িগঙ্গার তীরে আমরা কিন্তু আপনার সেই শ্যামপুর থেকে আপনার ফতুল্লা পঞ্চপটি পর্যন্ত আমরা ওয়াকওয়ে নির্মাণ করেছিলাম। প্রায় 12 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ওয়াকওয়ে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। কাঁচা পাকা দিয়ে প্রায় আপনার 100 শতাধিক আমরা স্থাপনা উচ্ছেদ করেছি। পাথর এখানে 3.5 লক্ষ টাকা এটা নিলাম দিয়েছি আমরা। যাদের একটু পেশির জোর আছে তারাই মূলত এই ব্যবসাগুলো এবং অবৈধভাবে অভিযান এগুলো করে থাকে। ঝিনাইদহে তালিকাভুক্ত 6 মাদক ব্যবসায়ীর বাড়িঘর গুড়িয়ে দিয়েছে পুলিশ। সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের ব্যাপারীপাড়া, ঘোষপাড়া, উদয়পুর, চাকলাপাড়া সহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় স্থানীয়দের সহায়তায় 6 মাদক ব্যবসায়ীর বাড়ি ভেঙে দেওয়া হয়। তবে তাদের কাউকেই আটক করা যায়নি। বিশেষ অভিযানের অংশ হিসেবে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার ও তাদের আস্তানা ভেঙে দেওয়া হচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় পুলিশ। চট্টগ্রাম ও রংপুর সহ দেশের বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস। সকালে চট্টগ্রামের বিমান বাহিনীর জহিরুল হক ঘাঁটিতে কবুতর উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন 24 পদাতিক ডিভিশনের মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর কবির তালুকদার। পরে সেখানে শান্তি সমাবেশ হয়। এতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সকালে রংপুর এরিয়া সদর দপ্তরে জাতীয় সঙ্গীত পরিবেশন ও পায়রা উড়িয়ে শুরু হয় দিবসের কর্মসূচি। পরে বিশ্ব শান্তি রক্ষায় দায়িত্ব পালনের সময় নিহত সশস্ত্র বাহিনী
ও পুলিশের 142 সদস্যের আত্মার শান্তি কামনা করে সম্মান প্রদর্শন করা হয়। এছাড়া খুলনা, সিলেট ও ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে পালন করা হলো আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ 30 জুলাই। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 28 জুন। কয়েকটি কেন্দ্রে ব্যবহার হবে ইভিএম। সারা দেশে চলমান মাদক বিরোধী অভিযানে নিহতের সংখ্যা শতাধিক। গত রাতে 9 জেলায় গুলিতে নিহত 12। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে বন্দুকযুদ্ধ। ঈদে লঞ্চের কেবিনের আগাম টিকিট বিক্রি শুরু। বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ। যাত্রী দুর্ভোগ কমাতে পাটুরিয়া দৌলতদিয়া রুটে যুক্ত হচ্ছে আরো 4টি ফেরি। এবং তীব্র গরমে অতিষ্ঠ সারা দেশের জনজীবন। আজ সর্বোচ্চ তাপমাত্রা সাতক্ষীরায় 36.2 ডিগ্রি সেলসিয়াস। তীব্রতা থাকতে পারে 2-3 দিন। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BL লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়ের।